চলো আজকে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। বেশ কিছু কোশ্চেন এখানে রয়েছে ম্যাথ এবং রিজনিং এর উপর। কেমন? তো আমরা দেখে নেব। সবার প্রথমে যে কোশ্চেনটি আছে তোমরাও চেষ্টা করে উত্তর বলতে পারো। যদি পাশে খাতা এবং পেন থেকে থাকে তোমরাও চেষ্টা করো উত্তর বলতে পারো। দেখো আমি করে দিলে তো উত্তর হয়ে যাবে, আমি চাইছি তোমরা নিজেরাও একটু চেষ্টা করো, দেখো উত্তর বলতে পারো কিনা। ফার্স্ট কোশ্চেন কি আছে? যদি 1500 এর 25% প্লাস 2500 ইন্টু 2 প্লাস পি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 7500, তবে পি এর মান কত হবে নির্ণয় করো। আচ্ছা কেউ বলতে পারবে কি করব আমরা? কেউ কি বলতে পারবে? স্যার ওই 15 থেকে জেনারেটর 25%টা বের করে নিতে হবে আগে। ওকে ফাইন, দেখো আমরা করছি 1500 এর 25%। আচ্ছা এই যে 1500 আমরা এখানটায় লিখলাম, আমি একটু ডিটেলসেই করব। 1500 এর বলতে আমরা এখানে ইন্টু বুঝি, এই যে 25% বলতে আমরা ডাইরেক্ট কিন্তু 1/4 লিখতে পারি। এবার এখানে দেখো এই অবধি কাজ হয়েছে, তাহলে এরপর আমরা গুণের কাজটা করে নেব। 2500 ইন্টু 2 তাহলে করলে কত হয়? 5000। তারপরে এখানে কি পড়ে আছে? পি, তাই তো? পি ডিভাইডেড বাই 5। সো আমরা এখানে এইভাবে করতে পারি যে পি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 7500, তাই তো? এবার একটা কাজ করো, আমরা এই টোটাল কাজটাকে একবারে যদি করে দিই, 4 দিয়ে একে ভাগ করব, তাহলে কত হবে? 4 দিয়ে 5000, আর 4 দিয়ে ভাগ করলে কত হবে? যদি 1500-কে ভাগ করি, 4 4 16, 4 বার তো হবে না, 750 সাড়ে 750 হবে স্যার। 4 দিয়ে 700 কাটলে 750 হয়। সত্যি কথা। 375 স্যার। 375। হুম, 375 হবে। আচ্ছা তাহলে টোটাল কত হলো? 5, এই দেখো 5000 আর হলো 375। আমি একবারে লিখতে পারি কত? এইটাকে আমি সাইড চেঞ্জ করে দেবো, একটু স্টেপ জাম্প করবো আমি। এখানে 5375 হয়েছে, আর এখানে আমার থাকবে কি? পি বাই 5 ইকুয়াল টু 7500 মাইনাস করব। কি মাইনাস করব? এই যে 5375-কে এখানে আমি মাইনাস করে দেবো, 5375। তাহলে এখানে কি আসবে? এটা মাইনাস করলে কত আসবে? 375, তাই তো? তাহলে আসবে 2125। তাহলে দেখো পি বাই 5 ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম কত? 2125। দেন এখানে আমরা পি এর মানটা কি করব? এই যে আরেকটা লাইন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 10,625। 2125। ওই হ্যাঁ, না ভুল করেছো। 5 5 25-এ 125, 625 হবে কেমন? 10,625। হ্যাঁ, তাহলে তাই তো বললাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন কি আছে? 4 বছর পূর্বে পি ও কিউ এর বয়সের অনুপাত ছিল 2:3, এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:7। তাহলে দেখো তাদের বর্তমান বয়স চেয়েছে, তাদের তো নয়, পি এর বর্তমান বয়স চেয়েছে। আমরা কিভাবে করব? দেখো এখানেও এই হলো পি, এটা হলো কিউ। তাহলে পি ও কিউ এর 4 বছর আগে, আমি এইভাবে যদি একটু বোঝাই, দেখো তো এখানে আমরা লিখলাম বর্তমান, ওকে, আর এটা হচ্ছে 4 বছর পরে। আচ্ছা 4 বছর পরে আমি এটাকে 4 প্লাস করে দিলাম, আর এটা 4 বছর আগে অর্থাৎ 4 আমি মাইনাস করে দিলাম। তাহলে এটা হচ্ছে কিন্তু আমার এখনকার বয়স, এটা বুঝবে। ঠিক আছে, এবার এখানে কি বলা হয়েছে? 4 বছর আগে তাদের অনুপাত ছিল কত? 2:3। দেখো 4 বছর আগে ছিল 2:3, আর কি বলা হয়েছে? যে 4 বছর পর তাদের বয়সের অনুপাত বলা হয়েছে 5:7। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো যে ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে পি এর বর্তমান বয়স কত। বলো কিভাবে করব, কারো কোনো আইডিয়া? স্যার 28 বছর কি অ্যান্সার? হ্যাঁ স্যার 28 না, ভুল বলেছো। 36। না, এবার ঘটনা হচ্ছে এক একজন যদি এক এক রকম ভাবে বলে দাও তাহলে তো সমস্যা হয়ে যাবে। দেখো আমরা ডিটেলসে করার আগে আমি এর আগে বলেছিলাম যে বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন তুমি চাইলে অপশন টেস্ট করে উত্তর করতে পারো।
ঠিক আছে? তাহলে অপশান টেস্ট করে আমরা কিভাবে করব সেটা একটু তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে আমরা ডিটেলসে নেওয়া যাব। বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন তোমরা চাইলে অপশান টেস্ট করে করতে পারবে। এবার দেখো কিভাবে আমরা সেটা করব। দেখো এখানে আমরা ডাইরেক্ট করতে কেন পারবো না, এখানে ডিফারেন্সটা হচ্ছে দেখো 3 আর এখানে ডিফারেন্সটা হচ্ছে 4। এখানে কিন্তু সেম নয়, যদি সেম হতো আমি কিন্তু অঙ্কটা অনেক সহজে করে ফেলতে পারতাম। যেহেতু এখানে সেম নয় তো আমরা আগে একটু অপশান টেস্ট করে করছি। কিভাবে দেখো এখানে বলা আছে 4 বছর পরে কার বয়সে, তাদের বয়সের অনুপাত হবে যে 5:7। এটা 4 বছর পরে। একটা কাজ করো, তাহলে 4 বছর পরে তাদের বয়সের অনুপাতটা যদি 5:7 হয়, এই যে বয়স এটা তো তাদের বর্তমান বয়স, তাহলে 4 বছর পরে কত হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর সাথে তুমি 4 যোগ করলে কত হবে, 32, আর 4 হচ্ছে 36। এখানে যদি 4 যোগ করো কত হবে, 40। একটু ভালো করে সবাই বুঝবে, এটা যদি 4 যোগ করি কত হবে, 32। এটা যদি 4 যোগ করি কত হবে, 44। 44। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা তো হচ্ছে পি, এটা তো হচ্ছে কিউ। আমরা কার বয়স বের করব, পি এর বয়স বের করব। তাহলে দেখো পি এর বয়স তো আমরা জানি যে নিশ্চয়ই 5-এর গুণিতক হতে হবে, তাই না? 5-এর গুণিতক হতে হবে, 5-এর গুণিতক। তাহলে এখানে 5-এর গুণিতক তো 36 হবে না, 40 হবে, 32 হবে না, 44 হবে না। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ভাই বোঝাতে পেরেছি? কারণ দেখো এখানে 4 বছর পর চেয়েছে, তাহলে আমি তো জানি যে বর্তমানে যায় থাকে, ঠিক আছে থাকুক, কোনো সমস্যা নেই, ওরা তো বর্তমান বয়স চেয়েছে, তো বর্তমান এই বয়সটাই হবে তাদের। তো আমি 4 বছর পরে 4 আমি অ্যাড করে দিলাম প্রত্যেকটা অপশানের সাথে। এবার আমরা দেখে নেব যে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কিন্তু 5:7 দেওয়া আছে। তাহলে পি এর আমরা কি অনুপাতটা পেলাম 5, তার গুণিতক হতে হবে। তাহলে পি এর বর্তমান বয়স কত, 36, আর 4 বছর পরে হবে 40। 4 বছর আগে যদি আমরা এখানে করি, 4 বছর আগে কত হবে, 32। দেখো 2 এর গুণিতক। তাহলে কি আর আমি ডিটেলসে দেখাবো নাকি শর্ট ঠিক আছে? স্যার ডিটেলস একবার দেখান। স্যার বলছিলাম, হুম স্যার এই যে দুটো অনুপাত আছে এখান হুম। থেকে যদি মানে পি এবং কিউর বর্তমান বয়সের অনুপাত চাইতেন তাহলে কি অপশন ধরে করা যেত না আহ, ডিটেলসে করতে হবে? পি না, তুমি এই যে অপশন টেস্ট, আমি তো এখানে একজনের বয়স পেয়ে গেছি, তাই একজনের বয়স যখন আমি পেয়ে গেছি, দুটো তো দ্বিতীয়টা তো ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে এক স্যার এটা এখানে তো মানে অপশনে 36টা দেওয়া ছিল, তার সঙ্গে 4 যোগ করে 40 করছি, কিন্তু যখন আমার তো অনুপাতটা অপশনে মানে উত্তরে চাইবে তখন তোমার 36টা অপশনে থাকছে না, তখন তাহলে আমি কি পারবো এরকম অপশন টেস্ট করে? না, দেখো এখানে বিষয় হচ্ছে তুমি বলতে চাইছো যে মানে আহ, আগের বয়সের অনুপাত দেবে আর পরের বয়সের অনুপাত দেবে, আর বর্তমানেরটা বের করতে হবে অনুপাত, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি কখনো সম্ভব হবে সেইভাবে, যদি কোনো একটা ক্লু না পাই আমরা? কারণ আমি কি বললাম বুঝতে পারছো, দেখো কোশ্চেন আমি আমার মতো করে বলতে পারি। এখন এখানে যদি আমরা রেশিওটা দিই তাহলে কিন্তু এইভাবে করতে পারবো না আমরা। ওকে স্যার, এটা জিজ্ঞেস করছিলাম। কারণ কি বলতো, তাহলে স্যার ওইরকম ডিটেলসে করতে হবে? হ্যাঁ এখানে মেন বিষয় হচ্ছে কি, দেখো তুমি যদি 4 বছর পরে বয়স কত এটা না জানো তাহলে বর্তমানটা কখনোই বের করতে পারবে না, বা 4 বছর আগের বয়স কত সেটাও যদি এক্স্যাক্টলি তুমি না জানো, তুমি কিন্তু বর্তমানের বয়সটা বের করতে পারবে না। কারণ দেখো আমি যদি 4 বছর পরেরটা বের করতে পারি, সেখান থেকে 4 মাইনাস করে যা হবে, ঠিক আছে, আমি রেশিওটা বের করে নিতে পারবো, কিন্তু এই বয়সটা তো আমি বের করতে পারবো না। ধরো আমি তোমাকে যদি এইভাবে বলে দিই যে ভাই এখানে 2:3 আর এখানে হচ্ছে 5:7, তুমি এখান থেকে এক্স্যাক্টলি বয়সটা কি কখনো বের করতে পারবে? দেখো তাহলে তখন সমস্যাটা কোথায় হবে। এই কোশ্চেনটা যদি আমরা একটু ডিটেলসে ধরি, তো এখানে একজনের হচ্ছে 2p আর 2 আরেকজনের হচ্ছে 3, তো সো আমি এখানে এইভাবে ধরে নিলাম যে যদি একটু ডিটেলসে দেখাতে হয়, একজনের 2, আচ্ছা এম ধরে দিলাম, ওকে ফাইন, আর আরেকজনের 3m ধরলাম। এবার এখানে কি 8 বছর পরে, কারণ দেখো এটা 4 বছর ব্যাকে, 4 বছর থেকে বর্তমানে আসবে, তাহলে এই 4 বছর আরো 4 বছর পরে, তাহলে এই 4 বছর, টোটাল 8 বছর পরে হলো তাদের এই অনুপাত। তাহলে আমরা কি এইভাবে বলতে পারি 2m, আচ্ছা 8 বছর পরে এই যে +8 ডিভাইডেড 3m +8, 8 কেন করলাম ক্লিয়ার, 5/7। এবার এখান থেকে তোমাকে এম এর মানটা বের করতে হবে। হ্যাঁ বয়স বের করতে গেলে তখন তোমাকে রেশিও বের করতে গেলে কিন্তু ডিটেলসটাই করতে হবে।
দেন আমরা এবার এখানে কি করব, এখান থেকে এম এর মানটা বের করব। কি করে বের করবো, যাই হোক বজ্রগুণ তোমরা করে নেবে, করলে কত হবে 16, আচ্ছা এটা যেহেতু 32 আছে তাহলে আমরা এক কাজ করি, এখানে 16 বসিয়ে দিলাম। ওকে, এবার এটা তো পি আর এটা কিউ, আচ্ছা এটা পি এটা কিউ। এবার আমরা এখানে এমটা পেয়ে গেলাম, এম হচ্ছে 16, অর্থাৎ এটা কার, এটাকে আমরা পি ধরেছিলাম। এবার 4 বছর পূর্বের বয়সটা যদি আমরা বের করি তাহলে কি করে বের করব, এর সাথে যেহেতু এই যে 4 বছর পূর্বে কত আমরা ধরেছিলাম 2m, তাহলে এর সাথে 2 গুণ করো, তাহলে 2 গুণ করলে কত হবে 32। কিন্তু 4 বছর পূর্বের বয়স ওরা চায়নি, ওরা চেয়েছে বর্তমানের বয়স, তাহলে বর্তমান আরো 4 বছর প্লাস করে দাও, তাহলে কত হবে 36। এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার। আগে ফোন করেছি। স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বললাম কি স্যার, আমি অপশন টেস্টের কথাটাই বলছি স্যার। হ্যাঁ, হুম বললাম কি স্যার, আপনি বললেন যে 4 বছর আমরা যোগ করে দিলাম, 36-এর সাথে 4 যোগ করে আমরা 40 করলাম। হুম তাহলে স্যার তাহলে হচ্ছে পি সমান সমান আমার হলো হচ্ছে 40, আর ওইটা তো তাহলে স্যার কিউ সমান সমান 56 হচ্ছে। এখানটায় দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কত পেলাম, এটা পেলাম হচ্ছে যদি এখনকার 4 বছর পর বয়স হচ্ছে কত 40, অর্থাৎ এর সাথে আমরা 8 গুণ করেছি, এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আসবে 56। তাহলে এটা হচ্ছে 4 বছর পরে, কিন্তু আমাকে বর্তমান বয়স যখন বের করতে হবে এখান থেকে 4 মাইনাস করে দাও 52। হ্যাঁ 52, হুম আর এখানে 36 আসছে স্যার। এই তো ব্যাস 36 আর 52। এবার স্যার কাটা মানে এবার পয়েন্ট করলে স্যার 52টা কি করে স্যার ওই যে 2:3 হচ্ছে, ওইটা আমি একটু বলতে। 52টা মানে স্যার 18 যদি স্যার আমি কাটাকুটি করি স্যার, 18 দুগুণি 36 হচ্ছে। হুম মানে তাহলে 18 মানে স্যার ওইটা তো 18 দিয়ে গুণ যাবে, মানে আমি ওইটাই বলতে চাচ্ছি স্যার। আচ্ছা এখানে কি আমরা ঠিক করেছি কোনটা 18 দিয়ে বললে? বললাম হ্যাঁ স্যার, স্যার আপনি বললেন না? ঠিকই বললেন। স্যার স্যার আস্তে আস্তে এক এক ওটা তো করে 4 এক এক বছর করে। আগে বলেছে। হুম 4 বছর আগে এটা তো আমরা প্রেজেন্ট ওটা বার করলাম, এটা তো প্রেজেন্ট। মানে স্যার আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাচ্ছি? না আবার আবার বলো। বললাম স্যার 40 তো হলো স্যার, আমার 4 আচ্ছা। বছর পরে হলো। ওকে 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 ঠিক আছে। 40 আর 56 হলো। এবার আচ্ছা। 4 বছর আগের তাহলে অনুপাত হচ্ছে আমার 2:3। না এবার এবার এখানে তাহলে দেখো, এবার এখানে একটা পয়েন্ট আছে, একটা জিনিস লক্ষ্য করো। আমরা এখানে দেখলাম যে এখান থেকে যদি আমি আগের বয়সে চলে আসি তাহলে কি এটা হয়, দেখো তো 1 মিনিট। এখানে আমরা যদি এখান থেকে 4 মাইনাস স্যার। করি, হ্যাঁ স্যার একটা কথা বলছি, ওই অনুপাতটা যেটা দেওয়া আছে না, হুম 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 আপনার যে অনুপাতটা সেটা তো আপনার মানে ওর বয়স 4 বছর আগে থাক কি 40 বছর আগে থাক, দুজনের বয়স তো সেমই হবে, তাই না? তো অনুপাতটাকে যদি আমি সেম করি তাহলেই তো কোশ্চেনটা অনেক ইজি হয়ে যায়। এই দেখো স্যার ও ওটা বলছেন না। এই স্যার, দেখো আমার কথা এই শুনুন, দেখো ও এই ওটা দেখেছো বলছেন। আগের বয়স কিন্তু আবার 3 চলে 2 এসেছে। 5 7 5 12, এদিকে তাই দেখো না? যেটা 12 2:3 ওটা 4 বছর আগে না, ওটা 8 বছর আগে। কোনটা কোনটা, এটা তো হ্যাঁ এই যে 4 বছর। 40 বছর থেকে সেটা করছে 2:3 করছে, না, ওটা আমি স্যার সেটা 8 বলছি বছর না, হবে। আমি তাহলে বলছি দুটো, তা আমার বয়স 4 বছর আগে যা যা থাকবে দুজনের বয়স, সেটা 8 বছর পরে হলেও তো দুজনের বয়সের প্লাস তো সমান হবে, যোগফল তো একই হবে না? কি করে তো হবে ভাই? অনুপাতটা সমান করলে তো ব্যাপারটা হয়ে যাবে না? আরে স্যার এখানে যে তো এম ধরে যে অঙ্কটা করেছেন, তো সেই হ্যাঁ। এম ধরে অঙ্কটা করেছেন, তুই এটা হুম। দেখো ভালো করে, তখনই বুঝতে পারবি। এখানে স্যার, এম একটা কথা ধরে যে বলবো? অঙ্কটা করেছেন না, এখানে শোনো স্যার, একটা- এখানে দুজনের মোট অনুপাত যারা ভাবছো যে সেম পরও সেম হবে, এটা নয়। কারণ ধরো আজকে পি তার বয়স আমি ধরে নিলাম 10 বছর, কিউ এর বয়স 15 বছর, তো এরা 8 বছর পরে হোক 10 বছর পরে হোক কখনোই সেম হবে না, তাই তো? কারণ এই দেখো হ্যাঁ তো, 8 হ্যাঁ, বছর পরে এটা 18ই হবে, আর এটা 8 বছর পরে কত 23 হবে, কখনো সেম সেই তো হবে না। কারণ এখানে সেম একই হারে বাড়লো, বাট রেশিও যে হারে থাকবে সেটাই তো না, এখানে কিন্তু কখনোই সেম হবে না তাদের। বুঝতে পেরেছো? স্যার একটা কথা বলি। হুম স্যার তাহলে মুদ্রা কথা দাঁড়ালো কি, বর্তমান বয়স 36:52, 4 বছর আগে 32:48, আর 4 বছর পরে 40:56, তাই তো? হুম এটা হ্যাঁ স্যার। তাই, হ্যাঁ এরকমই হবে, কিন্তু তিনটেরই রেশিও কিন্তু আলাদা হবে। আলাদা হবে, তিনটে একদমই। রেশিও সেম কোনো সময় হবে না। কখনই আসবে না। এই দেখো স্যার, এবার বোঝা গেল 36 থেকেও আপনি 4 মাইনাস করেছেন আবার, হ্যাঁ তো 4 মাইনাস বছর পরে। আরে ভাই না 4 মাইনাস বছর আগে, 4 বছর আমার আগে। কথা শুনো, না মাইনাস করলে তো পূর্বেরটা তুমি বলছে। 4 বছর পূর্বের এই রেশিও কখনই আনতে পারবে না,
কারণ আমি এই যে আচ্ছা, 36 এবং 52 এটা হচ্ছে তাদের বর্তমান, এটা যদি তাদের বর্তমান হয় 4 বছর আগের রেশিও 2:3, তবেই আমার 4 মাইনাস করতে হবে, বর্তমান থেকে পেছনে 4 বছর যেতে হবে। ক্লিয়ার? ও এবার বুঝতে পারলাম স্যার, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে চলো ঠিক আছে স্যার। দেখো পরের আরেকটা কোশ্চেন রয়েছে আবারও বয়স সংক্রান্ত, ঠিক আছে? তো এবারের কোশ্চেনটা দেখো কি আছে। রামের বয়স হলো 20 বছর এবং পূজার বয়স হলো 30 বছর। কত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হবে কত? 3:5। তো আমি কি বলেছিলাম, আমরা বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন চেষ্টা করব প্রথমে অপশান ধরে করার, অপশান টেস্ট করে সব থেকে কম সময়ে আমরা সমাধান করতে পারবো, শুধু কোশ্চেনটাকে বুঝতে হবে। তাহলে দেখো দুজনের বয়সের অনুপাত, রামের বয়স হলো অ্যান্সার কি 5? 20 বছর, পূজার বয়স হলো 30 বছর, তাই তো? কত বছর পূর্বে তাদের বয়স হবে 3:5। একটা কাজ করি, আমরা এখান থেকে প্রথমে মাইনাস করব। দেখো 10 যদি 20 থেকে মাইনাস করে দেই, কত বছর পূর্বে বলেছে, পূর্বে বলতে আগে, তাহলে এখানে 20 বছর আছে, 10 বছর আগে করলে কিন্তু তখন এটা 10 বছর হয়ে যাবে। দেখো কখনোই 3-এর মাল্টিপল হচ্ছে না, কারণ রেশিও হওয়া মানে কি এর গুণিতক হতে হবে, এর গুণিতক হতে হবে, তাহলে এটা কখনোই উত্তর হতে পারে না। আচ্ছা 5 যদি আমি মাইনাস করি তাহলে সংখ্যাটা হয়ে যাবে 15, ইয়েস, কিন্তু 3-এর গুণিতক, এটা হতে পারে। আচ্ছা 6 যদি মাইনাস করি, 6 মাইনাস করলে কত হবে? 14, কখনোই কিন্তু 3-এর গুণিতক হতে পারে না। কিন্তু আমি দেখলাম এখানে উত্তরটা নির্ণয় করা যাচ্ছে, সুতরাং এখানে কখনোই আমার অপশান ডি উত্তর হতে পারে না। সো আমার এখানে উত্তর হবে 5 ইয়ার্স। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি, আমারও 5 বেরিয়েছে। ওকে ফাইন, ঠিক আছে। যদি এটাকে পাঁচ তোমরা বেরিয়েছে। যদি এটাকে একটু বড়ভাবে করতে চাও কি করবে? 20 মাইনাস এক্স করে দাও, আবার এখানে 30 মাইনাস এক্স করে দাও, X করে করার দাও। পরে রেশিও কত? 3/5। তোমরা এইভাবেও করতে পারো যে এই এক্স এর মান কত, এটাই কিন্তু ডাইরেক্ট আমাদের বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি কি বললাম, সবসময় চেষ্টা করবে অপশান টেস্ট করে করার, অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের অঙ্কগুলো, কারণ আমার তো মেন টার্গেট হচ্ছে অঙ্কের সমাধান করা, ঠিক আছে? আমি কত সুন্দরভাবে হ্যান্ডরাইটিং করে অনেকটা পেজ জুড়ে অঙ্ক, এটা কিন্তু আমার কোনো প্রয়োজন নেই অবজেক্টিভে। অ্যাটলিস্ট যদি কখনো ডেসক্রিপটিভ হয় সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবার দেখো আমরা রিজনিং এর একটা কোশ্চেন সলভ করব। এটা কি আছে? কোডিং ডিকোডিং থেকে একটি কোশ্চেন রয়েছে, একটা নির্দিষ্ট ভাষায় কি রেজাল্ট, তাই তো? না, এখানে ভুল বললাম। আর আমরা কোথায় গেল? হ্যাঁ, একটি নির্দিষ্ট ভাষায় আমরা যদি এখানে কি আছে RUS রাস্টেল কে যদি 15, 18, 16, 17, 9, 2 হিসেবে কোড লেখা হয়, তাহলে জিনিয়াসকে সেই ভাষায় কিভাবে কোড লেখা যেতে পারে? তাহলে আমরা বলেছিলাম যখনই কোডিং ডিকোডিং কোশ্চেন সলভ করব আমরা আগে লিখে নেব। আচ্ছা এখানে ইউ হবে, তাই তো? আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এটা কি হতে পারে? আমরা কি একটু সময় করব? দিন স্যার, চেষ্টা করছি, একটু দাঁড়ান, চেষ্টা করছি। স্যার একটু সময় দিন আমাকে। ওকে ওকে, একটু ফাস্ট করতে হবে। আর যাদের পাশে খাতা পেন নেই তারা চেষ্টা করো একটু খাতা পেনটাকে নিয়ে বসার। দেখো আমি তো করে দিলে করা হয়ে যাবে, নিজের কিন্তু কখনোই চেষ্টা করা হবে না আলাদাভাবে। এখন একটু দেখো। অপশনে বি। আচ্ছা অপশন বি বলছো, ঠিক আছে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, বি হচ্ছে। ওকে, একদম ঠিক বলেছো যারা অপশন বি বলেছো। আচ্ছা কি করেছো বলো একবার। এখানে দেখো, -3 করে হবে স্যার, -3 করে দিন সবার থেকে, তাহলে উত্তর ইয়েস অ্যান্সার ইয়েস, চলে আসবে। একদম একদম ঠিক বলেছো। এই যে আর এর প্লেস ভ্যালু হচ্ছে কত? 18, তাই তো? ইউ তার প্লেস ভ্যালু হচ্ছে 21, এস তার প্লেস ভ্যালু হচ্ছে 19, টি তার প্লেস ভ্যালু হচ্ছে 20, এল তার প্লেস ভ্যালু হচ্ছে 12, ই তার প্লেস ভ্যালু হচ্ছে 5। এবার এখান থেকে দেখো 18 আমরা 3 মাইনাস করে দিলাম, প্রত্যেকটা প্লেস ভ্যালু থেকে আমরা 3 মাইনাস করে দিলাম। তাহলে এবার এখানেও আমরা সেম রকমভাবে 3 মাইনাস করব, কিন্তু এর প্লেস ভ্যালু কত? 7, এর প্লেস ভ্যালু কত? 5, এর প্লেস ভ্যালু কত? 14, এর প্লেস ভ্যালু কত? 9, এর প্লেস ভ্যালু কত? 21, এর কত? 19। আমরা এবার যদি 3 মাইনাস করি কত হবে? ডাইরেক্ট আমরা এখানটায় বসিয়ে দেবো, 3 মাইনাস করলে 2, তাহলে 4 তারপরে 2। আচ্ছা এখানে 4 2, এখানে 4 2, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, কারণ এখানে 18 আছে। এর পরেরটা করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। 14 থেকে যদি 3 মাইনাস করি তাহলে হবে 11, তাহলে 11 কিন্তু এখানে রয়েছে, সুতরাং আমাদের অপশন বি হচ্ছে রাইট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো, লসাগু গসাগু থেকে একটি কোশ্চেন রয়েছে, সবাই একটু উত্তর করার চেষ্টা করো তো দেখি। 4.5
তারপরে হচ্ছে 50 এবং 75 সংখ্যাগুলির গসাগু হলো ড্যাশ। কিভাবে করব বলো? জাস্ট করতে হবে না, আমাকে প্রসেসটা বলো। কেউ প্রসেসটা বলতে পারবে? স্যার ভগ্নাংশ আকারে নিয়ে নেব প্রথমে, তারপরে না, ওপরের গুলো গসাগু। আমি বলেছিলাম যদি কখনো দশমিক সংখ্যা হিসাবে দেখতে পাও সেটাকে ভগ্নাংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই, স্যার তোমরা অ্যান্সার কি ডি? সেটাকে হ্যাঁ অ্যান্সার কি ডি? করে বলছো যেটা না না করে বলছো? যেটা দশমিক থাকে স্যার এটা সেটাই গসাগু বলা হয়। করেই বলছি স্যার। ঠিক আছে, দেখো তাহলে আমরা কিভাবে করব। এখানে প্রথমে কি রয়েছে, আমরা দশমিকগুলিকে সমান করব। এই যে এখানে দেখো 4.5, রাইট? দশমিকের পরে কতগুলি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা রয়েছে, তাই তো? এখানে কি দশমিকের পরে কি কোনো সংখ্যা আছে? কোনো কিন্তু সংখ্যা নেই, এখানেও নেই। তো আমরা কি করব, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আমরা নিয়ে নেব। তাহলে এই যে 4.5, তারপরের সংখ্যাটাকে আমরা 5.0 দেব, এর পরের সংখ্যাটিকে আমরা 75.0 দেবো। তাহলে এই দশমিকটা তুলে দাও, প্রত্যেকটা জায়গা থেকে দশমিকটাকে তুলে দাও। তাহলে আমরা মূল যে সংখ্যাগুলো কি পেলাম, 45, 500, 750। তাহলে এখানে সর্বোচ্চ কত ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক। আমরা এর গসাগু নির্ণয় করার পরে ঠিক 1 ঘর আগে দশমিক দিয়ে দেবো। এই যে আমি দশমিকটাকে তুললাম, এইটুকুকে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, ফাইন। হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা করব, আমরা কিভাবে করব, আমরা নিয়ম বলে দিয়েছিলাম এর আগে যে এক কাজ করো, 45-এর কত গুণিতক করা যায়? আমরা ডিভিজিবিলিটি মেথডে করব। কেমন? ডিভিজিবিলিটি মেথড। তাহলে 45-এর যদি আমরা 5 গুণিতক 9, 6 গুণিতক যদি করা হয় 24 হবে, 7 গুণিতক করলে কত হয়? 28 হবে। আচ্ছা 10 গুণিতক করে দেই, এক কাজ করো, এর 10 গুণিতক করো, 10 গুণিতক করলে কত হবে? 450 হবে। আচ্ছা তোমরা এই মেথডটা জানো তো? তাহলে এখানে আমাদের কত হবে? 50 হবে। এবার এই 50-কে আমরা দেখব, ঠিক আছে? একে ফ্যাক্টরাইজেশন যদি আমরা করি, দেখো কি হয় যে 50-কে যদি আমরা করি, অপশানের দিকে যদি একটু তাকানো হয়, আমরা কিন্তু দেখে ইজিলি এখান থেকে উত্তরটা বলতে পারবো। এই এখানে মনে হয় কিছু একটা ভুল হয়েছে গো। আচ্ছা 50 না, এখানে হ্যাঁ, চলো তাহলে একে আমরা ফ্যাক্টরাইজেশন করব। ডিভিজিবিলিটি রুল করলে তো হতো স্যার। হ্যাঁ এই তো করছি, আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করছি। 2 × 5 × কি 5 লিখবো, তো দুবার 5 লেখার কোনো প্রয়োজন নেই, আমরা আরেকটা 25 দিতে পারি। 25 কিন্তু অপশানে নেই, সো আমরা যে কোনো একটাকে চেক করব। দেখো এই 2 দিয়ে তো ভাগ করা যাচ্ছে না 75-কে, সুতরাং এই 2 কিন্তু গসাগু হবে না। এই 5 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, আবার 5 × 5 = 25, আমি কিন্তু 25 দিয়ে চেক করব না, কারণ 25 দিয়ে কখনোই 45-কে ডিভাইডেড করা যায় না। অতএব আমার এখানে গসাগুটা হবে কি 5, এই যে 5। কিন্তু যেহেতু আমি দশমিকটা আগে তুলে দিয়েছি, কত ঘর আগে দশমিক ছিল? 1 ঘর আগে দশমিক ছিল, তাই উত্তর লেখার সময় ঠিক 1 ঘর আগে আমি দশমিক বসিয়ে দেব। তাহলে আমার এখানে উত্তরটি হয়ে যাবে এই যে অপশন নাম্বার সি। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার না বুঝতে স্যার পেরেছি। বুঝতে পারিনি। লসাগু গসাগু চ্যাপ্টারটি ক্লাস দেখেছো? কে বুঝতে পারোনি বললে? স্যার জাহাঙ্গীর। হ্যাঁ, লসাগু গসাগুর ক্লাস দেখেছো অ্যাপ থেকে? না স্যার দেখা হয়নি পুরোটা। তাহলে বুঝতে পারবে না, ক্লাসটি দেখতে হবে। তোমাদেরকে অ্যাপে সমস্ত ক্লাসগুলো দেওয়া রয়েছে, তোমরা সেই ক্লাসগুলো দেখার প্রয়োজন মনে করো না। তোমাদের তাহলে কোর্স হিসেবে নেওয়ার কি মানে রইলো ভাই? তোমাকে তো বলা হয়েছে যে সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ আগে প্রত্যেকটা চ্যাপ্টার ধরো, কমপ্লিট করো এক এক করে, এখানের একটু ওখানের একটু এইভাবে করবে না, তাহলে শিখতে পারবে না কখনোই ভালোভাবে। বাকি সবাই বুঝতে পেরেছে, তুমি একা বুঝতে পারোনি। কেন পারোনি? কারণ তুমি চ্যাপ্টারটাই তো দেখোনি, তাহলে তুমি বুঝবে কি করে? তাহলে আগে চ্যাপ্টারটি দেখে নেবে, দেখবে ইজিলি বুঝে যাবে। কেমন? আগে অ্যাপ থেকে চ্যাপ্টার ওয়াইজ যা করানো আছে সেটাকে আগে কমপ্লিট করো, কারণ নতুন যে সমস্ত ক্লাসগুলো আমি এখন নিচ্ছি বা প্রিমিয়ার দিচ্ছি, এগুলো তো তুমি পেয়ে যাচ্ছ, এগুলো তো বুঝতে পারবে। কিন্তু যেই ক্লাসগুলো অলরেডি তোমার কাছে রয়েছে সেগুলো তো আগে কভার করতে হবে। যাই হোক, চলো পরের কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোন বিকল্পটি দুইটি সংখ্যার লসাগু হতে পারে না যাদের গসাগু 7? বলো দেখি কি হতে পারে উত্তর? স্যার 55। 55 একদম সঠিক উত্তর। হ্যাঁ স্যার, দেখো হ্যাঁ ফিফটি হয়ে গেছে। যাদের গসাগু 7, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে 7 অর্থাৎ 7-এর গুণিতক কে কে আছে আমরা সেটাকে দেখে নেব। তাহলে সেটা হতে পারে, কিন্তু কি বলা হয়েছে যেহেতু দুটি সংখ্যার লসাগু হতে পারে না,
হ্যাঁ, যেটাই লসাগু হবে তাকে তো অবশ্যই আমরা গসাগু দিয়ে ভাগ করতে পারবো। তো এখানে কিন্তু আমরা 49কে ভাগ করতে পারছি, 42কে করতে পারছি, 63 পসিবল, বাট 55কে কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারছি না, তাই তো? তাহলে এখানে আমাদের উত্তর হবে 55, কারণ লসাগু হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 2 বা তার অধিক সংখ্যার প্রতিটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? তাহলে এগুলো কি বলতো, বেসিক কিছু কোশ্চেন অনেক সময় আমরা মিস্টেক করে ফেলি। দেখো পরের যে একটি কোশ্চেন রয়েছে, এটাও খুব আসে এই ধরনের কোশ্চেন পরীক্ষায়। নিচের কোন সংখ্যাটি 88 থেকে যত বড় এবং 112 থেকে ঠিক ততটাই ছোট? বলো কিভাবে আমরা করব, কারো কোনো আইডিয়া? সংখ্যাটি কত? স্যার 100 হবে। প্লাস করে বাই 2। প্লাস করে একটু বাই একটু 2, Plus একদম করে by two। একদম একদম। আমি এর আগে এটা বলেছিলাম যে এটা বিশেষ করে প্রফিট অ্যান্ড লস, তাই তো, লাভ ক্ষতি চ্যাপ্টারে বলেছিলাম একটি দ্রব্য এত টাকায় বিক্রি করাতে যত লাভ হয়, এত টাকা বিক্রি করাতে তত ক্ষতি হয়, অর্থাৎ যত লাভ তত ক্ষতি যদি আমরা কোথাও দেখতে পাই, হ্যাঁ, তাহলে সেখানে আমরা বলেছিলাম নিয়মে যে দুটোকে প্লাস করে কি বাই 2 করে দেব। তাহলে চলো এখানেও আমরা সেই নিয়মটা করব, যত বড় যেহেতু আমরা পেয়েছি তত ছোট, সো আমরা 88 প্লাস 112 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 112, 200কে 2 দিয়ে ভাগ করলে 100, তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি। সবাই কি বুঝতে পেরেছো? পেরেছি। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে তাকে আগে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটি দেখতে হবে। চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি না বোঝো তাহলে কিন্তু কখনোই করতে পারবে না। আর এই মাঝে মধ্যে ডিস্টার্ব করছে কে এসে, টাইম মতো ক্লাস জয়েন করবে না, পরে এসে শুধু জয়েন করার চেষ্টা করবে। যাক, অ্যাড করব না। আচ্ছা দেখো, দ্বিতীয়ত আরেকটু দেখিয়ে দিই যাদের হয়তো এই সূত্র যদি মনে না থাকে। হ্যাঁ, আমি বেসিকটা একটু দেখিয়ে দিই। ধরে নাও সেই সংখ্যাটি এক্স, তাহলে কি বলা হয়েছে? 112 থেকে ততটাই ছোট। তাহলে এক কাজ করো, এখানে লিখে দাও 112 থেকে এক্স ততটাই ছোট, আবার 88 থেকে ঠিক ততটাই বড়। তাহলে এখানে আমরা করে দেবো, যেহেতু বড় 88 করে দেবো। দেখো এখানে মাইনাস করলে এখানে মাইনাস করলে দুটো সেম আসবে, ঠিক আছে? অতএব দেখো এই সংখ্যাটা যদি আমাদের 100 হয়, আমরা ইকুয়াল যখন বলেছি দেখো দুটো সেম হলো না, এদের 12, এদের 12। তো এইভাবেও আমরা করতে পারি, ঠিক আছে? যাক, চলো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি আছে? রিজনিং এর একটা কোশ্চেন রয়েছে। এখানে এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনো একটা প্যাটার্ন আলাদা বাকি 3টের থেকে। তো কোনটা আলাদা প্যাটার্ন সেটাই আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? কি বলা হয়েছে? যে 3টি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম কিন্তু এবং একটি আলাদা, বাকিদের থেকে একটি আলাদা। সেই কোনটা আলাদা এটাই আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে সি হবে, সি। আচ্ছা সি বলছো। আচ্ছা বাকি আর কেউ কিছু বলবে? স্যার ডি হবে। স্যার সি হবে। যে সি বলেছো সি এর লজিক বলো। আর এক মিনিট, কি হবে স্যার? ডি। ওকে ফাইন। যারা সি বলেছো, ডি হবে, ডি। স্যার গণিত। ওরে বাবা, আমি তো বললাম ঠিক আছে, আর বলতে হবে না। যারা সি বলেছো একজন, ডি হবে। আমি কতবার বলবো একই কথা? যারা সি বলেছো তারা আমাকে এই আসতে, এই জন্য গুগল মিটে ক্লাস নিতে ইচ্ছে করে না, জানো তো? সবাই বলবে তো একই সাথে বলবে, আমি কি বলছি এটা শোনার প্রয়োজন মনে করছো না। বললাম যারা উত্তর সি বলেছো আমাকে লজিকটা বলো, কেন সি বললে, তারপরে আমি আসবো যারা ডি বলেছো কেন ডি বলেছো। আগে তো আমি লজিকটা একটু শুনবো। বলি? হ্যাঁ বলো, যে সি বলেছো বলো। স্যার, প্রথম কথা হচ্ছে ইয়ে হচ্ছে 26 আর 64, হুম, এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে? হুম, হ্যাঁ, আর তারপরে মানে 2 দিয়ে এরা দুজনেই ডিভিজিবল। আচ্ছা, আর হ্যাঁ, বিটটা হচ্ছে হুম, 34, এটা তো খেয়াল করিনি। আচ্ছা, তার মানে একটা অপশন বলে দিলাম, হয়ে গেল, তাই তো? আচ্ছা যারা ডি বলেছো এবার বলো। স্যার ডি এই তিন কারণে ছয় হচ্ছে আঠেরো 18 হচ্ছে, হ্যাঁ 18 এটা স্যার 36 আর মিলে 6 6 34। আর বাকি স্যার এ বি সি তিনটার ক্ষেত্রে স্যার মিলছে না। ওকে ফাইন, ঠিকই বলেছো। দেখো আমরা এইভাবেও করতে পারতাম। এই যে 6 আর 2 হচ্ছে 8, 8-এর স্কোয়ার করলে 64। দেখো 4 আর 3 7, 7-এর স্কোয়ার করলে 49। এখানে দেখো 4 আর 1-এ 5,
5-এর স্কোয়ার করলে 25, এখানে দেখো 8 আর 1-এ 9, 9-এর স্কোয়ার করলে 9 9 81 হওয়ার কথা, কিন্তু এখানে 36 দিয়েছে। এই কনসেপ্টেই কিন্তু অপশন ডিটা অড। বুঝতে পেরেছো সবাই? ওকে, আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন। নিচের সমীকরণটিকে পূর্ণবর্গ করতে কত যোগ করতে হবে? অর্থাৎ এখানে যে সমীকরণটি দেওয়া আছে 4x² - 12x, এর সাথে আমি আর কত যোগ করব যার ফলে কিনা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? বলো দেখি কি। অপশন ডি 9। অপশন ডি মিডিল Nine, সংখ্যা, sir. স্যার। একদম একদম ঠিকই বলেছো, এখানে আমরা 9 বসাবো। কিন্তু কেন, কেউ বলতে পারবে লজিকটা? স্যার মধ্যচক্র বিশ্লেষণে একটা হয় ক্লাস 10-এ, না হলে হচ্ছে স্যার অপশন এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab একদম প্লাস একদম বি স্কয়ার। ওকে ফাইন, ঠিক আছে। স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। আচ্ছা, যারা বুঝতে পারোনি তাদের আমি একটু দেখিয়ে দিই। দেখো, আমরা a মাইনাস বি তার স্কোয়ার ধরে একটু দেখিয়ে দেব। তাহলে এখানে কি হবে যে a স্কোয়ার প্লাস 2ab আমি লিখতে, আচ্ছা চলো এইভাবে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে থাকতে হবে। দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এই যে 12, এই 12কে তো আমাকে আনতে হবে কিভাবে? 2ab, 2 ইন্টু ab। তাহলে দেখো আরো সহজভাবে আমি বলে দিচ্ছি, এই যে 12, এই 12টাকে আমাকে 2 ইন্টু a ইন্টু বি আকারে রাখবো। অর্থাৎ এখানে 2 থাকবে, এই যে সূত্রের এই 2 ইন্টু এখানে a আর এখানে b আমাকে বসাতে হবে। তা এর জায়গায় তো দেওয়াই আছে 4, সো এখানে আমি 4 লিখে দিলাম। তাহলে আর এখানে আমি এমন কি বসাবো? যদি এখানে আমাকে দেখো যে 2 3 4 দুগুণি 8, তাই তো? ও আমি তো ভুল করলাম। এর জায়গায় 2 হবে। হ্যাঁ সরি, ঠিকই, কারণ এটা তো স্কোয়ার ফর্মে, এখানে আমাদের 2 বসাতে হবে, এখানে আমাকে 3 বসাতে হবে, কারণ এটা তো স্কোয়ার ফর্মে বুঝবে। 2 দুগুণি 4, আর এই যে এটা 3 3 9, তাই না? এই তবেই 9 আসবে, কারণ আদার্সওয়াইজ সম্ভব নয়। বিষয়টা হচ্ছে এরকম, আমি আর একটু ভেঙে দেখাই যে 2x স্কোয়ার 2 ইন্টু কত 3 ইন্টু, আচ্ছা এখানে 2 করে দেওয়া আগে, 2 আর এখানে হচ্ছে 3, ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। এই যে চলো এখানে আমরা এইভাবে করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আরো সহজে বোঝার জন্য? 2x তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 9। তাহলে এই সংখ্যাটা যেহেতু এখানে মাইনাস 9 রয়েছে, এটাকে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? 9টাকে ভ্যানিশ, অর্থাৎ আমরা 9 যোগ করলে। তাহলে এটা হচ্ছে একটু ডিটেলস, কিন্তু এইটা দরকার হয় না। তুমি এই কনসেপ্টটুকু বুঝলেই কিন্তু ইজিলি উত্তর করা যায়। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে এটা কিন্তু আমরা নতুন একটা টাইপ কোশ্চেন পেয়েছি, কেমন? পরের কোশ্চেন, ক্যালেন্ডার থেকে একটি কোশ্চেন রয়েছে। ক্যালেন্ডার চ্যাপ্টারটি কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি, দেখি কতটা কি মনে আছে। দেখো, যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি ইতিমধ্যেই কমপ্লিট করে নিয়েছি সেগুলো কিন্তু একটু রিভিশন দিতে হবে মাঝে মধ্যে। যদি তোমরা সেই রিভিশনগুলো না দাও, দেখবে অনেক সহজ জিনিসগুলো কিন্তু তোমরা ভুলে যাবে। ঠিক আছে, মনে হবে পারি পারি, কিন্তু যখনই হয়তো করতে যাবে সেটাই ভুল করে ফেলবে। ঠিক আছে, এখানে কি আছে? 26শে মার্চ 1997 যদি সোমবার হয়, তবে 26শে মার্চ 1996 কি বার হবে? জাস্ট একটা সাল, তাই তো, আর কিছু না। আর বাকি রবিবার। স্যার রবিবার হবে। একদম সঠিক বলেছো, একদম সঠিক। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি 26শে মার্চ, আচ্ছা 1997 যদি হয় সোমবার, এখানে ওরা চেয়েছে 26শে মার্চ 1996। এখানে দেখো 1 সাল পেছনে এসে, তাহলে মাইনাস করে দাও 1। তা সোম থেকে যদি তুমি 1 মাইনাস করো, তাহলে কিন্তু বারটা এসে যাবে রবিবার। শেষ, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে স্যার 1996 কি লিপ ইয়ার না? হ্যাঁ লিপিয়ার। পরে আছে। লিপ ইয়ার তো এই হলে leap year ওটা এসে- বাড়ছে না হ্যাঁ, কমছে? এখানে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা আমরা ব্যাকে আসছি, বুঝতে পেরেছো? কারণ এখানে আমরা কিন্তু ফেব্রুয়ারি মার্চ পার করছি না, এইভাবে আসছে। দেখো, এই যেটা মার্চ 1907, এখান থেকে ব্যাক করে এই যে 96-এর মার্চ, তাহলে এখানে কিন্তু আমার সেই দিনটা নেই। আমি যদি ফেব্রুয়ারি মার্চটাকে কাউন্ট করি, তখনই কিন্তু এখানে 29 আসবে। তো এটাকে তো আমি ওভারটেক করেছি কি করিনি, আমরা শেষের দিক থেকে ফার্স্টে আসছি, তাহলে এখানে কিন্তু ওভারটেক করিনি। অতএব এটা লিপ ইয়ার থাকা সত্ত্বেও কিন্তু হবে না। এটা যদি মার্চ না দিয়ে ফেব্রুয়ারি মার্চ বা জানুয়ারি মার্চ দিত, তাহলে কিন্তু আমরা তখন 29 দিন ধরেই করতাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? পেরেছি। এখানে
লিপ ইয়ারের কোনো বিষয় আর থাকবে না যে এখানে লিপ ইয়ার তাই দুদিন মাইনাস করব। যখনই আমি এখানে 26শে জানুয়ারি করে দিতাম তখনই কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যেত। ধরো এটাও আমি জানুয়ারি দিলাম, দেখো বিষয়টা কি, এটাও জানুয়ারি, এটাও জানুয়ারি, এটাও জানুয়ারি, তখন কিন্তু এখানে 1 মাইনাস করলে আর উত্তরটা হতো না। বুঝতে পেরেছো? তখন 2, কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু সেই লিপ ইয়ারের একটা এক্সট্রা দিন অ্যাড হয়ে যাবে। ওকে, চলো পরের কোশ্চেন। ডিরেকশন থেকে একটি কোশ্চেন রয়েছে, দেখো ডিরেকশন যখনই আমরা করব চেষ্টা করব সবার প্রথমে আমরা সেই ডিরেকশনটাকে ড্র করে নেওয়ার। ডিরেকশনটাকে আমরা ড্র করে নেব, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটাকে আমরা করলাম নর্থ, এটা হলো সাউথ। এবার আমরা এক এক কোশ্চেনটাকে পড়বো এবং ড্র করার চেষ্টা করব। আর বলে কেউ একজন উত্তর দিকে হাঁটা শুরু করলো, তাহলে উত্তর দিক বলতে নর্থের দিকে, চলো আমরা নর্থের দিকে যাচ্ছি। ওকে ফাইন, এই যে নর্থের দিকে আমরা এলাম। কেমন? কিছুক্ষণ পরে তিনি তার ডান দিকে ঘুরে আবার হাঁটা শুরু করেছেন। ডান দিক, তাহলে এই হলো তার ডান দিক। আমরা বলেছিলাম যেটা তীর, হ্যাঁ এটা হচ্ছে তোমার ফেস, এই তীরটাই হচ্ছে তোমার মাথা, তোমার মাথার রেসপেক্টে তুমি ডান আর বামটাকে ঠিক করবে। তাহলে আমরা কি করলাম, ডান দিকে গেলাম। ওকে ফাইন, ডান দিকে গেলাম। এবার কি হলো, তিনি তার ডান দিকে ঘুরে আবার হাঁটা চালু করেন। ওকে ফাইন, তারপরে তিনি আবার বাঁ দিকে ঘোরেন। বাঁ দিক বলতে এবার সে আবার নর্থের দিকে আসবে। নর্থের দিকে আসলো, এসে পুনরায় হাঁটতে থাকেন। অবশেষে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর তিনি আবার বাম দিকে, তাহলে এই যে নর্থের দিকে 1 কিলোমিটার হাঁটলেন, শেষে আবার তিনি বাম দিকে গেলেন। তাহলে বাম দিকে তিনি কতটা এলেন, তাই তো? যাক, এখন কোন দিকে রয়েছে, কোশ্চেন কি করেছে, তিনি এখন কোন দিকে হাঁটছেন, তিনি এখন কোন দিকে হাঁটছেন, তিনি এখন এই যে পশ্চিম দিকে হাঁটছেন। তাহলে এখানে ওয়েস্টের, অর্থাৎ এই যে অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে, র্যাঙ্কিং থেকে একটি কোশ্চেন রয়েছে। দেখো কোশ্চেনটা আমরা পড়ছি। 40 জন শিক্ষার্থীর একটি সারিতে অনন্যা ভূষণের ডান দিক থেকে 5ম স্থানে রয়েছে, যে ডান প্রান্ত থেকে 18তম স্থানে রয়েছে। তাহলে বাম প্রান্ত থেকে অনন্যার অবস্থানটি কত হবে? দেখি, আমি তো এই চ্যাপ্টার করিয়েছি, তোমরা একটু করার চেষ্টা করো তো, বলো। একটু সময় দিন স্যার। আচ্ছা ঠিক আছে, চলো দিচ্ছি। সবাই একটু চেষ্টা করো উত্তর করার। স্যার 29। আচ্ছা, দেখি বাকিরা কি বলছে। 28 হবে স্যার? হ্যাঁ 28 হবে। ওকে, একদম ঠিকই বলেছো, 28 হবে। যারা 28 বলেছো সবার ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো কিভাবে আমি, ও স্যার এক মাইনাস করতে হতো, ঠিক। আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব আমরা। স্যার 40 প্লাস 5 মাইনাস 18 প্লাস মাইনাস 1 তো 40 প্লাস 40 মাইনাস 5 প্লাস 18। হ্যাঁ, 5 মাইনাস কেন করব? প্লাস করবো স্যার। হ্যাঁ আচ্ছা, 40-এর সাথে 5 প্লাস করলে কি হবে? 45 স্যার। হ্যাঁ, কেন করলাম 5? স্যার এই 5 নম্বর স্থান রয়েছে, মোট 6 নম্বর স্যার, 5 জনের পরে রয়েছে। আচ্ছা ঠিক আছে, হলো 45, তারপরে মাইনাস 18। 45 থেকে 18 বাদ দিলে কত হয়? এবার স্যার ওকে নিয়ে একজন 6 জন, তো মাইনাস 1 মানে 28, এটাই তো। আচ্ছা দেখো, এখানে টোটাল রয়েছে কতজন? টোটাল রয়েছে 40 জন। দেখো আমি আর একটু অন্যভাবে দেখাচ্ছি, 40 জন রয়েছে। এবার এখানে কি বলা হয়েছে, ডান দিক থেকে সে 5ম স্থানে রয়েছে, তাই তো? এবং যে ডান দিক থেকে ডান প্রান্তে 18তম স্থানে রয়েছে, এবং ডান দিক থেকে কিন্তু তার 18তম স্থান। তাহলে আমি যদি এবার এখানে এইভাবে বলা হয়, ডান প্রান্ত থেকে দেখো এই যে ভূষণের অবস্থানটা কোথায়? 5ম স্থান, সরি 18 স্থানে। এই যে লেখা আছে যে ডান প্রান্ত থেকে 18তম স্থানে। ভূষণের ডান দিকে 5মে রয়েছে কে? অনন্যা। অনন্যাটা বাদ দাও, কিন্তু এই ভূষণ কত নম্বরে আছে? ভূষণ কিন্তু আছে 18 নম্বরে। এটা কি ক্লিয়ার ভূষণের স্থানটা? হ্যাঁ স্যার। তাহলে ডান দিক থেকে ভূষণ, এই যে ডান দিক থেকে ভালো করে বোঝো, টোটাল এই দেখো, টোটাল যদি হয় 40 জন, টোটাল হচ্ছে 40 জন, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট,
তাহলে আমরা কি বললাম, ডান দিক থেকে এই যে ডান দিক থেকে ভূষণের স্থান হচ্ছে 18। তাহলে আমি এখানে বলতে পারি বাম দিক থেকে কত হবে, বাম দিক থেকে ভূষণের স্থান হবে কত, দেখো কিভাবে করবে, আমরা এখানে মাইনাস করে দেবো। তাহলে টোটাল হচ্ছে 40, তার থেকে 18 বাদ দাও, 18 না, আমরা এখানে করতে পারি এটা হবে 22, তবেই তো 40 হয়, কিন্তু যেহেতু ভূষণের স্থানটা এখানে, তাহলে আমরা করব 23, এই যে ডান দিক থেকে হবে 23। এই স্থানটা কি বুঝতে পেরেছো যে 23 করলাম ডান দিক থেকে? হ্যাঁ স্যার। ওকে, এবার এখানে কি বলা হয়েছে দেখো, এখানে 23 নম্বর হচ্ছে বাম দিক থেকে ভূষণের স্থান, কিন্তু এখানে বলা হয়েছে ভূষণের ডান দিক থেকে 5ম স্থানে রয়েছে অনন্যা। এখানে কিন্তু ওরা কোশ্চেনও চেয়েছে অনন্যার অবস্থান, তাহলে এখানে যদি আমাদের 23 নাম্বার থাকে, তাহলে অনন্যা কত হবে, অনন্যার স্থানটি কত হবে, ওই যে বাম দিক থেকে ভূষণের যে স্থান কত 23, তার সাথে যেহেতু আরো 5 জন রয়েছে 5 প্লাস করে দাও, আমরা এইভাবেও কিন্তু উত্তরটা করতে পারি 28 শেষ। বোঝা গেল কিছু? হ্যাঁ স্যার। যে 18তম যেটা বলছে 18তমটা বলছে, সেখানটা আবার 1 যোগ করলাম, তাহলে কি ওটা 19তম হয়ে যাচ্ছে? না এরকম 19 না, যায়? এই যে এই এখানে হচ্ছে, এখানে এটা হচ্ছে ভূষণ, এই যে 1 এটা হচ্ছে ভূষণ, তাহলে এই হচ্ছে এদিক থেকে 17, এই যে 18 নম্বরে ভূষণ, এদিকে 22 জন 22, আর এই যে 23 নম্বরে ভূষণ। এবার ক্লিয়ার হলো? এটা হচ্ছে ভূষণ, এই যে এই সার্কেলটাই হচ্ছে ভূষণ। তাহলে দেখো এই যে 22 23 নম্বরে, এই 17, এই যে 18 নম্বরে। ক্লিয়ার? ওকে, পরে দেখো আমরা নল চৌবাচ্চা থেকে একটা কোশ্চেন রেখেছি, কি আছে যে এখানে একটি হবে, একটি ট্যাঙ্ক এ এবং বি দুইটি কল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 16 ঘন্টায় পূরণ করতে পারে। সম্পূর্ণ ট্যাঙ্কটি তৃতীয় কলের মাধ্যমে 8 ঘন্টার মধ্যে খালি করা যায়। যদি একই সাথে সমস্ত কলগুলো চালু করা হয়, তবে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করার জন্য কত সময়ের প্রয়োজন? তোমরা কি করতে পারবে এটা? আমি কিন্তু এই ধরনের কোশ্চেন করিয়েছি। 48 স্যার। একদম একদম একদম, খুব সুন্দর, বাহ। তাহলে এখানে আমাদের উত্তর হবে 48। কি করেছো স্যার আমি করেছি স্যার এলসিএম। একদম ঠিকই বলেছো, আমরা এদের 48 এলসিএম করেছি। এ এর স্যার 4 কর্মক্ষমতা, বি এর 3 আর সি এর স্যার 6, তাহলে এই ঠিকই, দুটোর সঙ্গে মাইনাস করে দিয়ে 1 হচ্ছে, তাহলে 1 হচ্ছে। ওকে ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 48, যেহেতু এটা কত হবে 4 12 48, 3 16 48, তাই তো? আর এখানে এটা কত হবে, এটা খালি করছে, এটা 6 খালি 6 করছে, তাহলে এই দুটোকে প্লাস করো, এটা মাইনাস করো, তাহলে টোটাল তাদের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে 1 ইউনিট। তাহলে এই 48 ইউনিট খালি করতে তার 48 ঘন্টা সময়ের প্রয়োজন। সো আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নল চৌবাচ্চার চ্যাপ্টারটি কি তোমরা সবাই কভার করেছো, যারা পরে জয়েন করেছো বা পরে কোর্সটি না নিয়েছো? না নল চৌবাচ্চা করা হয়নি। একটু করে নেবে। না স্যার, দেখো করা হয়নি। আমি তোমাদেরকে আবারও রিপিট করছি, তোমরা চেষ্টা করবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোকে আগে যতটা সম্ভব কভার করে নেবার, কারণ দেখো চ্যাপ্টার ওয়াইজ যখনই তুমি শিখতে পারবে, কারণ এখানে পুরো বেসিক থেকে করানো তো, আর দেখবে কোনো প্রবলেম হবে না, কেমন? আর দেখো আমরা কিন্তু পরপর 2টো ক্লাস দিয়েছি, এই উইকে 2টো ক্লাস তোমাদের হয়তো যেই বারে ছিল, যে হোক আমি আবারও থাকছি না কিছুদিনের জন্য, সেই কারণে কিন্তু আমরা 2টো ক্লাস পরপর করে দিয়েছি। নেক্সট আবার কিন্তু তোমাদের ক্লাসে দেখা হবে সোমবার থেকে, মানে নেক্সট উইকে। যাক, পরের কোশ্চেন দেখো, আমরা তো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র থেকে কিছু অঙ্ক করেছি, আজকে একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম, দেখি তোমরা একটু বলো তো তোমরা আয়তক্ষেত্রটা কীরকম শিখতে পেরেছো, আমি সেটা একটু দেখব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং তাদের পার্থক্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল বলে দিয়েছে এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য বলে দিয়েছে 16, তাহলে ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এই কোশ্চেনে তোমাকে ইন্ডিভিজুয়ালি দৈর্ঘ্য কত বের করতে হবে, প্রস্থ কত বের করতে হবে, তারপরেই কিন্তু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি গুণ করে দেই, তবেই কিন্তু আমরা ক্ষেত্রফলটাকে বের করতে পারবো। তাহলে কিভাবে করব বলো? 836 বর্গ কিমি। হ্যাঁ, কত? 836। একদম সঠিক, একদম সঠিক উত্তর করেছো। আচ্ছা বলো কিভাবে করেছো, যারা করেছো একজন ক্লাস একজন করে। বলছি স্যার,
দৈর্ঘ্য প্লাস প্রস্থ 60 আর দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান ওকে ফাইন, 16। ঠিক আছে একটু ভাই, দৈর্ঘ্য একদম একদম ঠিক 76। বলেছো। ওকে ওকে ফাইন। এই যে দৈর্ঘ্য লেন্থ প্লাস ব্রেথ করলাম, আর এখানে আমরা মাইনাস করব, কারণ পার্থক্য বলতে আমরা মাইনাস বুঝি। সো এখানে আমরা 16 করলাম। এবার এখান থেকে কেটে দাও, এই যে 2L ইকুয়াল টু কত আসবে? এখন বিষয়গুলো কি যে দেখো যে এইগুলো হচ্ছে একদম কমন সেন্স, যদি এগুলো বুঝতে না পারো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ভাই। তাহলে এটা কত হলো? 3 দুগুণী 6 আর 38। 38। তাহলে এল অর্থাৎ লেন্থ আমরা পেয়ে গেলাম 38। আর যেহেতু টোটাল দুটোর মিলে যোগফল হচ্ছে 60, তাহলে বাকি এটা কত দরকার? 38, 22, রাইট? তাহলে দেখো এবার গুণটা করব। 8 দুগুণী 16, অর্থাৎ এই গুণ ফলের শেষে কিন্তু 6 থাকবে। সো আমরা এখানে দেখতে পেলাম এখানে 6 আছে। সো এখানে আমরা এটাকে উত্তর নিয়ে নিতেই পারি, যেহেতু আবার এখানে কোনোটাই নয় দিয়েছে, আমাকে সম্পূর্ণ গুণটা সবসময় করবে। অনেক সময় এরকম হয়, দেখবে আমরা মিস্টেক করে ফেলি। এই জায়গাগুলো আমি একটু দেখিয়ে দিই। যেমন এটাকে আমি দিলাম 736 আর দিলাম 484 1444 আর হচ্ছে নন অফ দিস। তো আমরা অনেক সময় কি করি, অঙ্ক ক্যালকুলেশন না করে সম্পূর্ণ ক্যালকুলেশন হয়তো আমরা অনেক সময় করি না। দেখো যদি কোথাও নন অফ দিস অপশানটি দেখো তাহলে কিন্তু একটু করতে হবে। কেন করতে হবে? তুমি এই যে লাস্ট ডিজিট 8 দুগুণে 16, এই 16 6, এটা ঠিক একদম লাস্ট ডিজিট 6 হবে। তো এখানেও 6, এই 6 দেখে কখনোই উত্তর করবে না যদি কিনা ওই কোশ্চেনের মধ্যে নন অফ দিস কথাটা থাকে। আর যদি এই কোশ্চেনের মধ্যে নন অফ দিস কথাটা না থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে গুণ না করে করতে পারো। তাহলে এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো কিন্তু একটু জানা দরকার। ভাই আমি কি বললাম সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর যারা সম্পূর্ণ গুণ করেই করো বা করবে তাদের তো আর কোনো টেনশনের কারণ নেই। চলো পরের একটি কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো এবারের কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, একটু নতুন কোশ্চেন এখানে পাবে। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখবে এইরকমই হয়তো একটা অঙ্ক আমরা দেখেছিলাম WBP-তে এসেছিল, ঠিক আছে, সম্ভবত প্রিলিতে। তো বিষয় হচ্ছে কি বলতো, অঙ্কের ক্ষেত্রে যে আমরা একটা অঙ্ক করলে এই অঙ্কটা শুধুমাত্র WBCS এ দেবে বা শুধুমাত্র প্রাইমারি টেটে দেবে এইরকম কিন্তু কোনো বিষয় নেই। কারণ প্রাইমারি টেটের ক্ষেত্রে এখন এমন হয়েছে যে সমস্ত চ্যাপ্টার থাকে, পরিমিতি থাকে, ত্রিকোণমিতি থাকে, বীজগণিত থাকে, অ্যালজেব্রা থাকে, পাটিগণিত থাকে, সব থাকে। তো যাই হোক বিষয় হচ্ছে এরকম যে হয়তো লেভেল একটু কম বেশি, লেভেলের দিকটা একটু কিছুটা চেঞ্জ হয়, হ্যাঁ, কিন্তু বাকি আর সমস্ত এক্সামের জন্য ঠিক আছে। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? দেখো অর্ধবৃত্ত মানে একটা সম্পূর্ণ বৃত্ত নয়, দেখো এটা হলো একটা সার্কেল। আমরা অর্ধবৃত্ত কখন বলবো? যখন এটাকে অর্ধেক করে দেবো। এই যে তাই এই পোর্শনটাকে বাদ দিয়ে দাও তুমি, নিচের পোর্শনটাকে এটাকে আমরা বাদ রাখলাম। এই যে উপরে যে পোর্শনটা এটা হলো অর্ধবৃত্ত। আমি একটু ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি, দেখো যদি বুঝতে পারো। এই হলো একটা অর্ধবৃত্ত। এবার কি বলা হচ্ছে, এর মধ্যে একটা ত্রিভুজ, যে সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল। তো এর মধ্যে একটা ত্রিভুজ আমি আগে ড্র করার চেষ্টা করি। এর মধ্যে একটা ত্রিভুজ আমি এই যে ড্র করে দিলাম, একটা ত্রিভুজ ড্র করলাম। এর একটা নাম দেব আমি, চলো একটা নাম দিই। এটাকে A দিলাম, এটাকে B দিলাম, এটাকে C দিলাম, আর এই সেন্টারটাকে আমি O দিলাম। তো এই যে এখানে আমরা একটা কাজ করব, এর যে ভূমি একে আমি একটু ধরে নিলাম, এটাকে R, তাই তো, এটাকে R। এবার এখানে কি বলা হয়েছে, ব্যাস বলে দিয়েছে। এই যে এটা আমরা ব্যাসটাকে ধরে নিলাম, তাই তো, কিন্তু আমাদের অঙ্ক করার সময় ব্যাসার্ধ ধরে কিন্তু অঙ্ক করতে হয়। আমরা দুভাবে এটাকে সলভ করতে পারি। আমি আগে একটু ডিটেলসটা বলে দিই। যেমন আমরা জানি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি বেস বা হাইট, ঠিক আছে, তুমি এইভাবে বাংলায় লিখে দিচ্ছি, ভূমি বেস আর হাইট অর্থাৎ উচ্চতা। এটা জানো তো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা আমরা বের করব। এবার এখানে দেখো ত্রিভুজের যে ভূমি, এই ভূমিটা কিন্তু বলে দিয়েছে ব্যাস। এই ব্যাস হচ্ছে ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি 10 হয়, আর এখানে কি উচ্চতা, রাইট, উচ্চতাটা কি হয়ে যাবে? তার অর্ধেক আমরা করে দিচ্ছি, উচ্চতাটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি এখানে মান বসিয়ে দিই, এটা হলো কি হাফ, 25 সেমি স্কয়ার হবে স্যার। হ্যাঁ, এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি, এটা 10, এটা হচ্ছে 5, তাহলে 2 দিয়ে কাটলে 5 5 25, তাহলে এই হলো 25 সেন্টিমিটার।
আমরা কিন্তু ডাইরেক্ট উত্তর করতে পারি। তার মানে বিষয়টা দেখো, অঙ্ক পড়ে তো আমরা কত কি ভাবলাম, আসলে কিন্তু অতটা সময় লাগলো না। বা এইভাবে আমরা এখান থেকে করতে পারতাম, এই ডায়াগ্রাম থেকে, যে এইভাবে এখানে যে এটা এও করা যেত না? বলছি হ্যাঁ স্যার ব্যাস যে 10 দিয়েছে তাহলে ব্যাসার্ধটা তো 5 হবে, তাহলে 10 × 5 ডাইরেক্ট করে দিতাম। একদম। এবার দেখো আমরা এখানে যদি এইভাবে একটু করি, এই ত্রিভুজটা দেখে এবিসি, যে আমরা একটা কি অর্ধবৃত্তের ভিতরে আমরা যে বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে, এটা আমরা কি করে নির্ণয় করব? দেখো, একটা বাহু কোথায়, এই যে এর বাহুটা কি অর্ধবৃত্তের যে ব্যাস, এর বাহুটা, এই ত্রিভুজের যে বাহু, এটা হচ্ছে কি অর্ধবৃত্তের যে ব্যাস, ব্যাসের কিন্তু সমান। যদি তাই হয় তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারতাম যে হাফ, যেহেতু ব্যাসের সমান তাহলে আমরা জানি ইন্টু 2 করে দাও, আর করে দাও, তাহলে এখানে কি এসে যাবে, 2 কেটে দিলাম, কি এসে গেল, আর স্কোয়ার এসে গেল। আরে ভাই আরটাই তো, এই আমি একটু ভুল করলাম মনে হচ্ছে, না ঠিকই আছে। এখানে দেখো ব্যাস হচ্ছে 10, ব্যাসার্ধ কত 5 এর স্কোয়ার করো, R4 তো ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে এখানে কিন্তু আমরা 25 করতে পারি, আর বর্গ, তাই তো? এই যে আপনি বর্গ, যেটা শেষে করলেন এই প্রসিডিউরই করেছি, যে 10-এর অর্ধেক করেছি, তার ডবল করেছি। তো একই বিষয়, একই হ্যাঁ বিষয়। ওটাই একই বিষয়। চলো আমরা পরের স্যার কোশ্চেনে যাচ্ছি। উচ্চতাটা আর একবার বলে দিন। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এরপরে দেখবি ত্রিভুজের উপর একটা ক্লাস দেবো ভাই, সেখানে সমস্ত ত্রিভুজটা আমি কভার করে দেবো, কেমন? তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা এর পরের যে কোশ্চেনটি রয়েছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে একটি কোশ্চেন রেখেছি এখানে, যে অর্থাৎ সাইন চেঞ্জ করতে হবে। তো এখানে চেঞ্জের বিষয় নেই, নিম্নলিখিত প্রশ্নে কোন গাণিতিক চিহ্ন ব্যবহার করলে রাশিটি সঠিক হবে। অর্থাৎ এই যে ড্যাশ চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা এই অপশন থেকে কোন সাইনগুলো বসাবো, কোন চিহ্নগুলো আমরা বসাবো। তো চলো এখানে 11টা কি আনসার, মানে এই তিনটের সাবস্ক্রিপশনে না 11টা কি আনসার? না না না, এরকম কোনো আনসার বলে না, এই সাইনগুলো তোমাকে বসাতে হবে। এবার সেই সাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে রয়েছে, অপশন যেমন বি হবে স্যার। আচ্ছা ওকে ফাইন, চলো আমি করে দেখি। তাহলে এটা প্লাস, এটা ইকুয়াল টু, এটা প্লাস, ইয়েস একদম ঠিকই বলেছো। বি আনসার, বি আনসার। আরে বাবা, মাঝে সমান হবে। ঠিক বলেছি তো আমি। তাহলে লেফট সাইডে আমার 18, রাইট সাইড 18, তাই তো? এই যে অপশন বি ধরে করলাম। তার মানে বিষয়টা হচ্ছে কি, এখানে যে কোনো সাইন বসতে পারে। এবার ইকুয়াল সাইন যদি থাকে, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, যে কোনো জায়গায়। বিষয়টা হচ্ছে আমাকে দেখতে হবে কোন অপশনটা বসালে আমাদের ইকুয়েশনটা ঠিকঠাক চলে আসে, কেমন? এবার দেখো মারাত্মক এক কোশ্চেন করব আমরা। স্টেটমেন্ট কনক্লুশন বা বিবৃতি ও সিদ্ধান্ত চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন রয়েছে। দেখো আমরা একটু সলভ করছি। কি বলা হয়েছে, এই কোশ্চেনগুলো করতে গেলে কিন্তু তোমাকে সেই ডায়াগ্রামগুলো মনে রাখতে হবে। ডায়াগ্রাম না জানলে কিন্তু এই কোশ্চেন করাটা একটু টাফ হয়ে যাবে। সমস্ত যানবাহন হলো টেবিল, কোনো যানবাহন কি চেয়ার নয়। তাহলে আমরা এরকম করব, সমস্ত যানবাহন, তাহলে এখানে আমরা লিখব এই যে এই হলো সমস্ত যানবাহন হলো টেবিল, ঠিক আছে, যাক টেবিল, বাট কোনো যানবাহন চেয়ার নয়। তাহলে চেয়ারটা সম্পূর্ণ আমরা এখানে আলাদা করে দিলাম, চেয়ার নয়, কি কোনো যানবাহন চেয়ার নয়। এবার এখানে যে সিদ্ধান্তগুলো দিয়েছে আমি এক এক করে একটু দেখব যে কোনটা এর সাথে যাবে। যেমন প্রথমেই বলা হয়েছে কিছু যানবাহন হলো টেবিল, ইয়েস সাম হয়। আমরা জানি যখন ভেতর থেকে বাইরের দিকে আসে সাম কতটা হয়, সাম বলতে কিছু। তাহলে এখানে আমাদের এই উক্তিটি বা সিদ্ধান্তটি সঠিক। ভাই তোমাদের কি কিছু মনে পড়ছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার এটাই 1 নম্বরেই হবে। আচ্ছা ওকে হ্যাঁ, 1 ফাইন। নম্বরই হবে। আচ্ছা হ্যাঁ দেখো, স্যার, এটাই হবে। ওকে দ্বিতীয়টা আমরা একটু দেখি। কিছু টেবিল হয় চেয়ার, এই যে কিছু টেবিল হয় চেয়ার, এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা হতে পারে না। সমস্ত যানবাহন হলো চেয়ার, প্রশ্নেই আসছে না, তাই না? তাহলে আমাদের এখানে বলে দিই। কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে, শেষ। আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি আছে দেখো, বিবৃতিতে বলেছে রাম একটা ছবি দেখিয়ে ইন্দুকে বলে ইনি রাহুলের মা। ওকে, এবার অনুমান করা হচ্ছে, অর্থাৎ অ্যাজাম্পশন, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, দেখবে এর উপরও কিন্তু আমার ক্লাস করানো হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, অ্যাজাম্পশন বা অনুমান করছে যে রাম হলো রাহুলের পিতা, 2 নাম্বার রাহুল হলো ইন্দু এর ভাই বোন। এবার এখান থেকে তোমরা একটু বলার চেষ্টা করো তো। স্যার ডি হবে নাকি? কি হবে? ডি হবে নাকি স্যার? হবে নাকি বললে তো হবে না, তোমাকে স্যার সঠিকভাবে ডি হবে, ডি হবে স্যার, ডি হবে স্যার।
না, ভুল বলেছো, ডি হবে না। যদি স্যার সি হতে পারে, কোনো কিছু হবে না। এবার দেখো বিষয়টা কি বলছে, এখানে যে বিবৃতিটি রয়েছে এই বিবৃতিতে কি বলা হয়েছে, রামের দ্বারা যে বর্ণিত বা যে ছবিটা, দেখো রাম একটা ছবি দেখে ইন্দুকে বলল কি, যে মহিলা এবং রাহুলের সম্পর্কের ব্যাপারে কিন্তু কিছু একটা বলেছে। রাম একটা ছবি দেখিয়ে ইন্দুকে বলল ইনি রাহুলের মা, তাই তো? তাহলে রাহুলের কি যে সম্পর্কের কিছু একটা ব্যাপার থাকবে, রাহুলের যখন মা সম্পর্কের ব্যাপারে থাকবে। এটা কে জানিয়েছে? এটা কিন্তু রাম জানিয়েছে। রাম জানিয়েছে, কি জানিয়েছে? রাম জানিয়েছে যে ছবিতে থাকা মহিলা হলেন কে, রাহুলের মা। এটাই তো জানিয়েছে রাম, তাই না? এই বিবৃতিতে কি, এই বিবৃতি যেটা রয়েছে এখানে কি আমরা রাহুল, রাম এবং ইন্দুর সম্পর্কের বিষয়ে কিছু আমরা পেয়েছি এই বিবৃতিটি কিছুই পাইনি পড়ে? স্যার, কিছুই পাইনি। এখানে কিন্তু হ্যাঁ কোনো স্যার, কিছু না স্যার, একদমই, এখানে এখানে কিছু কিন্তু সি পাইনি। হবে অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ আমি কোনো কিছু বলছি, হবে সেই না। অ্যান্সার হবে স্যার। ঠিকই বলেছো তোমরা, সেই বলেছো, কারণ এখানে কিন্তু কোনো সম্পর্কের বিষয়ে উল্লেখ করা হয়নি। তাহলে কি আমরা কোনোভাবেই কিন্তু বলতে পারি না যে কি রাহুল রামের ছেলে বা ইন্দু এবং রাহুল ভাই বোন, এটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে এখানে আমাদের উত্তরটি হবে যে কোনোটিই অন্তর্ভুক্ত হয় না, অপশন সি। স্যার রাইট, এটাই ঠিক আছে? একদম স্যার। তো সেই সাথে সাথে আমাদের কিন্তু আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউপি মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা এই যে অ্যাপটি রয়েছে, তোমরা প্লে স্টোরে সার্চ করবে টিআর সলিউশন বলে, তাহলে তোমরা এই লোগোটি দেখতে পাবে এবং টার্গেট ডাব্লিউপি মেন্স 2021 বলে রয়েছে, তোমরা এই অ্যাপটিকে ইনস্টল করতে পারো। এই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়াও যারা আমাদের পেইড কোর্স বা ব্যাচ কোর্সে জয়েন করতে চাও তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমরা ম্যাথ, ইংলিশ এবং রিজনিংয়ের উপরে কিন্তু লাইভ ক্লাস পাবে, সাথে সমস্ত ক্লাসের রেকর্ড ভার্সন থাকছে, কেমন? এবং জয়েন করার সাথে সাথে পাবে প্রায় 250 ঘন্টার বেশি তুমি ক্লাস। জিকের সমস্ত নোটস প্রোভাইড করে দেওয়া হবে, 20টা ফুল মক টেস্ট নেওয়া হবে প্রতি সপ্তাহে একটা করে। এছাড়াও তোমরা যারা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ওয়াইজ, তো আমাদের মেন আরেকটি চ্যানেল রয়েছে যেটা টিআর সলিউশন বলে রয়েছে, তোমরা ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে এবং এই লোগোটা দেখলে আশা করি তোমরা চিনতে পারবে, কেমন? এই লোগোটাই দেওয়া আছে টিআর সলিউশন, তোমরা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে দেখবে ম্যাথে টোটাল আমরা কভার করে দিয়েছি, ঠিক আছে? প্রচুর ম্যাথ রয়েছে, ম্যাথ এবং রিজনিং, তোমরা আশা করি অনেকটাই হেল্প পাবে এখান থেকে। তো যাই হোক, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ভিডিও এই অবধি, সবাই ভালো থাকো, ওকে।